কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল রাজ্যের বেশ কয়েকজন আইপিএস অফিসার এবং আইএএস অফিসার এরা শাসক দলের সঙ্গে ঠিকমতো ব্যবহার করছে না বা শাসক দলের কথা শুনছে না। রাজ্যের বিভিন্ন জেলাতে প্রশাসনিক বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী এই নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন এবং তিনি হুঁশিয়ারিও দিয়েছিলেন, সতর্কও করেছিলেন সেই আইএএস অফিসার এবং আইপিএসদের। নাম তিনি করেননি, কিন্তু যুবভারতীর এই ঘটনার পরেই যেভাবে ডিজিপি স্বয়ং রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার মুকেশ কুমার সহ ডিসি অনিশ সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন, একই সঙ্গে রাজ্যের ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিংয়ের বিরুদ্ধেও যিনি কড়া পদক্ষেপ নিলেন, তাতে কিন্তু সন্দেহটা বাড়ছে যে সত্যি সত্যি কি তাহলে বেশ কিছু আইএএস এবং আইপিএস এই সরকারের বিরোধিতা করছে। অনিশ সরকারের বিরুদ্ধে তো তিনি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, বাকি যারা রয়েছেন তাদেরকে তিনি শোকজ করেছেন। এই মুখ্যমন্ত্রী আরজি করের মতো এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা, যে ঘটনায় সারা পৃথিবীর কাছে রাজ্যের মাথা হেট হয়েছে, সেরকম একটি ঘটনাতে একজন পুলিশ অফিসারকেও তিনি সাসপেন্ড তো দূরের কথা, কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এমনকি তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছিল, একের পর এক, কার্যত তাকে কাঠগড়ায় তুলেছিল ডাক্তাররা। সেই বিনীত গোয়েলকে তিনি সেখান থেকে সরাননি, উপরন্তু তাকে প্রমোশন দিয়ে তাকে আরও ভালো জায়গায় পাঠিয়ে দেন। একই ঘটনা ঘটেছিল আরজি করে এমএসবিপি সন্দীপ ঘোষের বেলাতেও। তাকে কোথায় তিনি শাস্তি দেবেন তার জায়গায় তাকে প্রমোশন করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। তো সেই মুখ্যমন্ত্রী হঠাৎ কেন যুবভারতীর এই ঘটনায় এত কড়া পদক্ষেপ নিলেন, এত রিয়্যাক্ট দেখালেন, সেটা নিয়েই এখন আমাদের সন্দেহ। আসলে অনেকেই মনে করছেন যে এক ঢিলে তিনটে পাখি মুখ্যমন্ত্রী মারলেন, দুটো পাখি না, তিনটে পাখি। প্রথমত তিনি ড্যামেজ কন্ট্রোলে নামলেন, দেখালেন তিনি প্রশাসক হিসাবে প্রচণ্ড কড়া এবং এই ব্যাপারে কাউকে রেয়াত করা হবে না। কারণ যুবভারতীর এই ঘটনাতে সবাই রাজ্য সরকারকে দায়ী করছিল। তৃণমূলের মুখপত্র সহ অন্যান্য যারা চাটুকার রয়েছে তারা বোঝানোর চেষ্টা করছিল যে এটা উদ্যোক্তাদের এটা ফল্ট এবং উদ্যোক্তাদের কারণেই এই ঘটনা ঘটেছে, এখানে রাজ্যের কোনো দায় নেই। কিন্তু ধুরন্ধর মুখ্যমন্ত্রী তিনি জানেন যে মানুষের পালস এবং মানুষের সেন্টিমেন্টটা ঠিক কোন জায়গায়। তাই তিনি শুধুমাত্র উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা নয়, এর সঙ্গে যুক্ত প্রশাসনিক স্তরে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে তিনি বুঝিয়ে দিলেন রাজধর্ম কাকে বলে। যথারীতি যারা মুখপত্র তারা ঢাকঢোল নিয়ে নেমে পড়েছেন যে রাজধর্ম কাকে বলে মুখ্যমন্ত্রী দেখালেন। সঙ্গে সঙ্গে বাম আমলে ঘটা বেশ কিছু ঘটনার কথাও এই যারা মুখপত্রে রয়েছেন তারা ঢাক বাজাতে শুরু করে দিয়েছেন। আমাদের সেটা নিয়ে মাথা ব্যথা নেই, মুখ্যমন্ত্রী হঠাৎ কেন এত কড়া ব্যবস্থা নিল। যেটা বলা হলো যে প্রথমে ড্যামেজ কন্ট্রোল, দ্বিতীয়ত যে অভিযোগ তিনি ওই প্রশাসনিক বৈঠক থেকে তুলছিলেন যে বেশ কিছু আইএএস আইপিএস অফিসার তারা রাজ্য সরকারের কথা শুনছে না, তারা তাকে সমস্ত ঘটনা জানাচ্ছে না, নিজেরাই ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে তিনি একটু করকে দিলেন, মানে সমঝিয়ে দিলেন আর কি, যে এই ঘটনা যদি ঘটে তাহলে তিনি এই ধরনের পদক্ষেপ নেবেন। আরেকটি জায়গা থেকে যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে সামনেই ইলেকশন, রাজীব কুমার এমনি বিরোধী দল এবং নির্বাচন কমিশনের একেবারে ব্ল্যাকলিস্টে রয়েছে, তাকে আজ নয় কাল তাকে সেখান থেকে সরাবেই একেবারে। বিধাননগর মুকেশ কুমারের বিরুদ্ধেও সেই একই কথা এবং অনিশ সরকারের বিরুদ্ধেও সেই একই অভিযোগ রয়েছে। সম্প্রতি যেটা জানা যাচ্ছে যে রাজীব কুমার এবং মুকেশ কুমার দুজনেই এরা রাজ্য সরকারের শীর্ষ দুই নেতার কোনো কথা শুনছিলেন না এবং বেশ কিছু ক্ষেত্রে তারা বিরোধিতা করেছিলেন। তার মধ্যে আপনারা জানেন কিছুদিন আগে বিধাননগরের নিউটাউনের ওখানে বীরভূম থেকে এক পাচারকারীর গাড়ির থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করে। এই বিষয়টি খুব
ভালোভাবে নেয়নি শীর্ষ নেতারা। শোনা যাচ্ছিল যেটা সমস্ত পুলিশের যে কাজকর্ম সেই কাজকর্মে বাধা হয়ে দাঁড়াচ্ছিল এবং এই নেতা মন্ত্রীদের কথা শুনতে চাইছিলেন না। রাজীব কুমার এবং মুকেশ কুমার কার্যত তারা সরকারের বিরোধিতা করছিল, সঙ্গে অনিশ সরকারও রয়েছেন নিশ্চিতভাবে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী অন্যান্য আইপিএস এবং আইএএসদের সম্ভবত একটা বার্তা দিতে চাইলেন যে কোনো রকম রেয়াত করা হবে না, রাজ্য সরকার যা বলবে সেটা শুনতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। আসলে যুবভারতীর এই ঘটনাতে সেটাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী এই ইস্যুটাকে কাজে লাগিয়ে তাদেরকে সমঝে দিলেন। এখন দেখার বিষয় যে শোকস করেছেন, শোকসের তারা উত্তর কি দেয় এবং পরবর্তীকালে কি ঘটনা গিয়ে দাঁড়ায়। বিরোধীদের হাত থেকে যে অস্ত্র ছিল সেই অস্ত্র আপাতত মুখ্যমন্ত্রী তিনি নিজেই তুলে নিলেন এবং বিরোধীদের থামিয়ে দিলেন। কিন্তু আইএএস আইপিএস মহলের এই বার্তা কি খুব সহজভাবে নেবে তারা? বিশেষ করে রাজীব কুমারের মতো এরকম একজন চৌখস আইপিএস এবং রাজেশ সিং ক্রীড়া দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, তিনিও অত্যন্ত দক্ষ একজন অফিসার। তাদের বিরুদ্ধে এই ধরনের যে পদক্ষেপ, সে পদক্ষেপের বিষয়ে তারা কি ভালোভাবে নেবে? ইতিমধ্যেই এদের সঙ্গে সঙ্গে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন। তার ইস্তফা পত্র নিয়েও অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ তিনি যে চিঠি দিয়েছেন একটা সাদা কাগজে তিনি লিখে দিয়েছেন, কোনো লেটার হেড নেই। ক্রীড়ামন্ত্রী তার নিজস্ব লেটার হেড থাকবে, সেই ক্রীড়ামন্ত্রীর লেটার হেডে তিনি সে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করবেন এবং মুখ্যমন্ত্রী সেটা গ্রহণ করবেন। আসলে সবটাই আই ওয়াশ করা বলেই মনে হচ্ছে এবং এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটা নিয়ে সারা বিশ্বের কাছে মাথা হেট হয়ে গেছে, তার ইমেজ ফিরিয়ে আনার জন্য, রাজ্য সরকারের ইমেজ ফিরিয়ে আনার জন্য সম্ভবত মুখ্যমন্ত্রী এরকম একটা পদক্ষেপ নিয়ে আপাতত ড্যামেজ কন্ট্রোল করে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যাতে বিরোধীরা এটা নিয়ে খুব বড় ইস্যু করে তুলতে না পারে। রাজ্যের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তার একটা বার্তা যাতে ইলেকশন কমিশন মাধ্যম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে না যায়, হয়তো সেই কারণেই তিনি এই ধরনের এত বড় কড়া পদক্ষেপ নিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কখন কি করবেন, কি তার মাথার মধ্যে ফন্দি আটছে, সেটা জানতে গেলে বা বুঝতে গেলে অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। বহু ক্ষেত্রে দেখা গেছে যে তিনি যে কথা বলেছেন বা যে ব্যবস্থা নিয়েছেন তার রিয়াকশানটা অনেক পরে হয়েছে। আমরা 2021 বিধানসভাতেও তার পায়ের চোট নিয়েও দেখেছি, পরবর্তীকালে আমরা তার ফলাফলও কী হয়েছে আমরা দেখেছি, তার আগেও আমরা দেখেছি তিনি খুব ছোট ঘটনাকে বড় ঘটনা যেমন করতে পারেন, তেমনি খুব বড় ঘটনাকে খুব সামান্য তুচ্ছ ঘটনা করেও তিনি একেবারে মিশিয়ে দিতে পারেন। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এত বড় কড়া পদক্ষেপ নিয়েছেন, নিশ্চিতভাবেই এর পেছনে বড় কোনো কারণ আছে, আর সেই কারণ খোঁজার জন্যই আমাদের অপেক্ষা করতে হবে।